কি রে কোয়েল, কোথায় গায়েব হয়ে গেছিলি তুই? কতক্ষণ ধরে খুঁজছি আমি তোকে। কোয়েল আদির কাছ থেকে এসে মৌমির কাছে এসে ক্যান্টিনে বসলো আর বলল, একটু কাজ ছিল। তুই কি করছিস এখানে? এই একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? মৌমি হেসে দিল কোয়েলের কথা শুনে। হাসতে হাসতেই জিজ্ঞেস করলো, তুই কিভাবে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসেছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। বাস আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়ান্ট নাকি? কে বলল আমি ব্রিলিয়ান্ট? ওমা, নাচতে জানিস, ড্রয়িং করতে জানিস, পড়াশুনোয় এত ভালো, ঘরের কাজ জানিস, এত কিছু জেনেও বলছিস তুই ব্রিলিয়ান্ট না? ধুর, বাদ দে এসব, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়ান্ট সাহেবা, সরি রানী সাহেবা। ধাত, মারবো একটা গাট্টা। আমি আর কোয়েল হালকা খুনসুটিতে মেতে উঠে বেরিয়ে গেলাম যাদবপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। যাক, এটুকু কপাল ভালো আমার যে প্রথম দিন থেকেই ভার্সিটিতে এসে একজন মনের মতো বান্ধবী পেয়েছি। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারছি না আমি এখনো। কেন যে সবার থেকে এত আলাদা হয়ে থাকে, জানতে হবে আমায়। আমি আর কোয়েল ভার্সিটি থেকে বেরোলে কোয়েল আমায় রাস্তা চেনাতে শুরু করে। ভার্সিটির পাশে থাকা অলিগলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করি আমরা দুজন। কিন্তু এই কোয়েল, আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। কি, কোথায়? কোয়েল হুট করেই পিছন ঘুরে গেল। বেশ কিছুক্ষণ ওকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে আমি আলতো ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম, কাউকে দেখতে পেলি নাকি? একভাবে তাকিয়ে রয়েছিস যে। কোয়েল চমকে উঠে আমাকে বলল, কই না তো, তোর ভুল মনে হয়েছে, কেউ নেই আমাদের পিছনে, চল চল। কোয়েল সামনে এগিয়ে গেল কথাটুকু বলে, কিন্তু আমার কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল আমার থেকে। তাই কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে উকি ঝুঁকি করতে লাগলাম। আর সে সময় কোয়েল ডাকলো। যেহেতু কাউকে দেখতে পেলাম না, তাই কোয়েলের কাছে চলে গেলাম। কিছুক্ষণ আগের কথাগুলো কাজ হয়েছে তাহলে, ভালো লাগলো দেখে। কি রে, আমাকে ডেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছিস কেন? কোয়েলের কাছে এসে কোয়েলকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেই ও বলল, আরে না রে, তেমন কিছু না, ওই একটা হাসির কথা মনে পড়ে গেছিল তাই। আমরা আবার হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর কোয়েল বলল, তোকে তো একটা কথা বলাই হয়নি, সামনেই কলেজে ফ্রেশার্স পার্টি আছে। তাই নাকি, কবে? এই তো 2 সপ্তাহ পর। আমার মনেই হয়েছিল তুই জানবি না, তাই বললাম। আসলে এইবার তেমন বড় করে ফ্রেশার্স পার্টি হচ্ছে না, কম্পিটিশনের জন্য। কিসের কম্পিটিশন আবার? নাচ নিয়ে। এইবার নাকি ফার্স্ট টাইম যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট করে করছে। শুনলাম ফ্রেশার্সের কয়েকদিনের মধ্যেই কম্পিটিশন। বা, এই মো, কম্পিটিশনের নাম দিবি? তুই তো খুব ভালো নাচ করিস। কোয়েল বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে আমাকে প্রস্তাব দেওয়ায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, মাথা খারাপ হলো নাকি তোর? এসব কম্পিটিশনের মধ্যে আমি নেই, চল চল, হোস্টেলে ফিরে চল। আমার কথা শোনার পর এক নিমেষেই কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না আমার। এখন শুধু পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই বাস, আর কোনো স্বপ্ন বা ইচ্ছে নেই। কেন যেন সবটা শেষ হয়ে গেছে। আসলে আমি শেষ হয়ে গেছি ভিতরে ভিতরে। আমি আর কোয়েল হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম ঘন্টাখানেকের মতো। তারপর উঠে জানলার সামনে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম স্থিরভাবে। কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে মনের ভিতর।
কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছি না। বাধ্য হয়ে চোখটা বুঝলাম। সঙ্গে সঙ্গে আদির মুখ ভেসে উঠল চোখের সামনে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেললাম। এটাই কি আমার অস্থিরতার কারণ? হয়তো তাই। আচ্ছা, আমার জীবনটাও তো বাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারত। কেন হলো না? কেন আমার স্বামী আমাকে মেনে নিল না? আমি কি খুব খারাপ, অযোগ্য? জানি না, হয়তো কপালে ছিল না তাই। কি রে, কি ভাবছিস এত? কোয়েলের স্পর্শে আর গলার আওয়াজে ঘোর কাটল। শুধু না বোধক মাথা নাড়লাম। কোয়েল চলে গেল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, যার জন্য আমার অস্থিরতা সে তো আমাকে নিয়ে ভাবেই না, তাই আমাকেও তাকে ভুলতে হবে। আদি, তুমি এখানে মুখ ঢেকে এভাবে কেন বসে আছো? কি হয়েছে? এনিথিং রং? এভরিথিং ইজ রং হেয়ার বিকজ অফ ইউ। আদির এরকম শান্ত গলার স্বরে জিয়া বিচলিত হয়ে পড়ল। জিয়া মনে মনে ভাবতে লাগলো, আদি এসব কি বলছে? আমি আবার কি ভুল করেছি? জিয়া কিছু বুঝে উঠতে না পেরে আদিকে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে আদি? আমি কি করেছি? কি করছিস না তুই সেটা আমাকে বল। যারাই নতুন আসবে, দুর্বল হবে, তাদের বিরক্ত তোকে করতেই হবে, তাই না? নিজেও তো তুই এই ইউনিভার্সিটির ফ্রেশার, তাহলে কিভাবে অন্য ফ্রেশারকে হ্যারাস করিস আমার নাম ভাঙিয়ে? আদি রেগে জোরে কথাগুলো এক নাগারে বললে জিয়া ঘাবড়ে যায়। সে ভাবেনি আদি এতটা রেগে আছে। এদিকে আদি রীতিমতো রাগে ফুঁসছে। কি হলো বল, কেন ফ্রেশারদের হ্যারাস করিস? স্কুলেও এই কাজটা করতিস তুই, আর এখানে এসেও আমার থ্রোতে আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিলে এই কাজ করিস, তাই না? এসব যদি করার থাকে তাহলে আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবি না, জিয়া। আদির শেষের কথা শুনে যেন জিয়ার টনক নড়ল। সে বুঝতে পারছে না আদি কেন এতটা রিয়্যাক্ট করছে, তাই রেগে জিজ্ঞেস করল, তুমি এত কেন রিয়্যাক্ট করছো আদি? স্কুল লাইফে তো করনি, তখনও তো জানতে। তখন বলিনি, এখন তো বলছি। ভালোভাবেই জানিস আমি এইসব পছন্দ করি না। আমি তো সেটাই জানতে চাইছি। তখন কিছু বলনি, কিন্তু এখন কেন বলছো? তাও আবার ওরকম একটা খ্যাত মেয়ের জন্য? ওহো, এখন বুঝলাম, মেয়েটা কোয়েলের ফ্রেন্ড, তাই জন্যে? আদি জিয়ার সামনে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে বলল, হ্যাঁ তাই। অবশ্য তোর এত কিছু জেনে কাজ নেই। তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা। আজকের পর থেকে মৌমিকে যেন কেউ বিরক্ত না করে, ওকে? নো, ইটস নট ওকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করতে পারো না। সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার পিছনে ঘুরছি, আর তুমি ওই কোয়েলের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করে আসছো। জিয়ার মুখে কোয়েলের নাম শুনে আদির চোয়াল নিমেষে শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর মুখে কোয়েলের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা শুনে রাখ, জোর করে কিচ্ছু পাওয়া যায় না। আমি এসব ভালোবাসা, বিয়ের কনসেপ্টে বিশ্বাসী নই। সো ভালোবাসার দাবি আমার কাছে করিস না, কিছুই পাবি না তুই। যেটা বললাম সেটা মাথায় রাখবি। মৌমিকে যেন আর বিরক্ত করা না হয়, হলে সেটা তোর জন্য ভালো হবে না। আদি কথাগুলো বলে জিয়ার দিক থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে জিয়া ফের জিজ্ঞেস করে, তাহলে তোমার কোয়েলের প্রতি এই চিন্তা, যত্ন, এইসব কি ভালোবাসা নয়? আদি জিয়ার দিকে ফিরে একগালে তাচ্ছিল্য হেসে বলল, তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না। বোঝার হলে নিজেই বুঝে যেতি। কথা শেষ করে আদি চলে গেল হনহন করে। ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করলো। হোস্টেল পৌঁছেছে? ওপাশ থেকে উত্তর আসলে আদি বলে, অলওয়েজ নজর রাখবি এবার থেকে। হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি 1 মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয় তোর। আর স্পেশালি ইউনিভার্সিটিতে প্রতিটা মুহূর্তে নজর রাখবি, যাতে কেউ বিরক্ত না করে।
আদি ফোন পকেটে রেখে বাইক স্টার্ট দিতে গিয়েও দিল না। বাইকের উপর দু হাতের কনুই রেখে হাতের উপর কপালটা ঠেকিয়ে বসে রইল। আজ যদি মম ড্যাড আমাকে জোর করে বিয়েটা না দিত তাহলে এসব কিছুই হতো না। শুধু শুধু আমার জন্য এখন মৌমি সাফার করছে। কি বা বয়স, এখনই কি বিয়ে দেওয়ার খুব দরকার ছিল? মম ড্যাড ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলেই আমি কনসেপ্টটা মেনে নেব। একবার ভাবলো না এটার নেগেটিভ রেজাল্ট কি হতে পারে। শিট। আদি নিজের মাথাটা একটু ঝাড়া দিয়ে নিজের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে কোয়েল আর মৌমিও হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে। কোয়েল বাইরে গেছে। এমন সময় মৌমি পড়ার বইটা রেখে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের পরিবেশ দেখতে দেখতে হঠাৎ ওর চোখ এক ব্যক্তির উপর পড়ল। সন্দেহ হয়ে গেছে, তাও লোকটা এখানে দাঁড়িয়ে কি করছে? হয়তো হোস্টেলের কারোর সাথে দেখা করতে এসেছে, তাই হবে হয়তো। না হলে এনাকে দেখে কোনো ডেলিভারি বয় তো মনে হচ্ছে না। এই মো, এগুলো ধর, আমি একা পারছি না। কোয়েলের গলার আওয়াজ শুনে পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখি ও দু হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে ওভাবে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত থেকে প্লাস্টিক নিতে নিতে বললাম, এসবের কি দরকার ছিল বলতো? আর যাওয়ার হলে আমাকে বলতি, একা গেলি কেন? তুই তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে। তখন যেহেতু ঝালমুড়ি খাচ্ছিলাম তাই আর খেতে গেলাম না। ভাবলাম সন্ধেতে খাবো, খাওয়াও হবে আর সারপ্রাইজ দেওয়াও হবে। হি হি হি। কোয়েলের হাসি দেখে আমিও হেসে ফেললাম। তারপর প্লেটে বেড়ে নিয়ে একসাথে খেতে বসলাম। খেতে খেতে কোয়েল বলল, ফুচকা মোমো আমার ফেভারিট, মাঝে মধ্যেই আমি খাই। এখন একটা সঙ্গীও পেলাম, নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো, ওকে? একদম, স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তুই একা একা কেন খেতিস? আমি তো দেখলাম তুই হোস্টেলের সবার সাথেই প্রায় কথা বলিস। তাহলে? আসলে আমি সবার সাথে মিশি না রে। যে আমার মনের মতো হয় তার সাথে মিশি, আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। বাপ রে, আমি তাহলে তোর মনের মতো হলাম? তা কি এমন দেখলে আমার মধ্যে যে অন্যদের মধ্যে দেখিসনি? কোয়েল খাওয়া থামিয়ে স্মিত হেসে বলল, অনেক কিছু। তোর না আছে কোনো কিছুর অহংকার, না আছে মনে কোনো হিংসা। সবসময় যেটা সত্যি সেটা মুখের উপর বলিস, আর কোনো ইগো নেই তোর মধ্যে। এরকম সাধারণ মনের একটা সঙ্গীরই আমার প্রয়োজন ছিল, যা আমি আলটিমেটলি পেয়ে গেছি। কোয়েলের কথা শুনে হেসে ফেলি আমি, আর তারপর আবার খাওয়া শুরু করি। সাথে নানান রকমের গল্প তো আছেই।